পার্লামেন্টের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকার বেশি খরচ হয়। জনগণের ট্যাক্সের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকা খরচ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুজনেই অহংকারের সহিত বাগাড়ম্বরতা করেন, সবকিছু মিথ্যা কথা বলেন, একের পর মিথ্যা কথা বলেন। তখন বিএনপির তরফ থেকে একটা ক্যাম্পেইন উঠেছিল, জামাত এবং এনসিপি ক্ষমতায় আসলে অর্থমন্ত্রী কে হবে, সেরকম কোন যোগ্য লোক জামাত এবং এনসিপিতে নাই। শুধু তখন না, যখন এনসিপি গঠনের আগে আমরা নাগরিক কমিটি গঠন করি, তখনও বলা হয়েছিল, একাধিকবার বলা হয়েছে যে বিএনপির নেতারা যারা এখন বড় বড় মন্ত্রী তারা তুচ্ছ তাচ্ছিল্য করে বলেছেন এই সকল ছোট ছোট ছেলে মেয়েদের সঙ্গে আমরা কোনো আলোচনায় বসবো না। এখন যারা এনসিপির নেতা, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, তাদের ব্যাপারে বলা হতো, আমি কোট আনকোট বলছি, আপনার পেপার পত্রিকা খুঁজতে পাবেন, এই সকল ছোট ছোট ছেলেদের সঙ্গে আমরা বসে আলোচনা করব না। যোগ্য ব্যক্তিরা এখন কি করছেন, যোগ্যরা এখন ক্ষমতায় এসছেন, তাদের ভাষায় কোট আনকোট 2/3 মেজরিটি নিয়ে তারা এখন ক্ষমতায় এসে একের পর এক মিথ্যা কথা বলছেন। খোদ তাদের প্রধানমন্ত্রী মিথ্যা কথা বলছেন। কি করছেন তিনি? গতকালকে বলছেন 1979 সালে তার হাতে ভাসানী ধানের শীষ তুলে দিচ্ছেন। একটা লোক মারা গেছে তার থেকে প্রায় 3 বছর আগে, 3 বছর পর সেই লোকটাকে তার হাতে এসে ধানের শীষ তুলে দিচ্ছেন। সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে খোদ পার্লামেন্টে বসে পার্লামেন্টের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকার বেশি খরচ হয়। জনগণের ট্যাক্সের প্রত্যেক মিনিটে 2 লক্ষ টাকা খরচ করে স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রী দুজনেই অহংকারের সহিত বাগাড়ম্বরতা করেন, সবকিছু মিথ্যা কথা বলেন, একের পর মিথ্যা কথা বলেন। জনগণের টাকা নষ্ট করে জনগণের পার্লামেন্টে বসে একের পর মিথ্যা কথা বলেন। হুট করে এসে বললেন যে গুম প্রতিকার অধ্যাদেশটি ইন্টারিম গভর্নমেন্ট জারি করেছিল, সেখানে নাকি গুমের সাজা 10 বছরের বেশি নাই। মিথ্যা কথা। ওই অধ্যাদেশে গুমের সাজা, মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন সবকিছু আছে। এসে বলেন 10 বছরের বেশি নাই, সুতরাং আমাদের এই অধ্যাদেশটি আইনে পরিণত করতে হবে, তার আগে সংশোধন করতে হবে। তারা এসে বললেন, স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে তারা জুলাই যোদ্ধাদের জন্য যে অধ্যাদেশটি জারি করেছেন তাদের নিরাপত্তার জন্য সেটাই নাকি যথেষ্ট। সেখানে মজার ব্যাপার আছে, 5 নম্বর ধারায় বলা হচ্ছে যদি জুলাই মাসে রাজনৈতিক প্রতিরোধের কারণে কেউ মারা যায় নিরাপত্তা বাহিনীর, তবে সেই ব্যাপারে কোনো মামলা রুজু করা থেকে শুরু করে কাউকে কোনো রকমের গ্রেফতার করা যাবে না। তবে পরে ক্লোজে বলা হচ্ছে তবে কেউ যদি বিশৃঙ্খলার মধ্যে গিয়ে কাউকে মেরে ফেলে তবে তাকে আইনের দ্বারস্থ করতে হবে। এখন আপনি ঠিক করবেন কেমনে? ধরেন যে সকল পুলিশরা মারা গেছেন, একজন পুলিশ মারা গেছেন, সে কি রাজনৈতিক প্রতিরোধে মারা গেছেন জুলাই মাসে, নাকি বিশৃঙ্খলার সুযোগে তাকে কেউ মেরে ফেলছে? এখন আপনি এই দুটাকে ঠিক করবেন কেমনে? এই দুইটার মাপ মানে পরিমাপের বাটখারাটা কিভাবে করবেন আপনারা? বলা আছে ওই অধ্যাদেশই যেটা ঠিক করবে মানবাধিকার কমিশন ঠিক করবে যে কাকে, কোন পুলিশ বিশৃঙ্খলার মধ্যে মারা গেছে, কোন পুলিশ জুলাই মাসে রাজনৈতিক প্রতিরোধের মধ্যে মারা গেছে। এটা ঠিক করে মানবাধিকার কমিশন। খুব ভালো কথা, আমরা মানবাধিকার কমিশনের কাছে যাইতে রাজি। স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিত্ব পাওয়ার পরে বলেছেন মবকা চায়ের দিন শেষ। মবকা চায়ের দিন শেষ হয়েছে কেমনে? সরকার ক্ষমতা আসার পরে এই পল্টনে বাসুসের অফিস আছে, এখানে বাংলাদেশের কোনো সাংবাদিক থাকতে পারেন, এমডির অফিসে বিএনপির লোকজন গিয়ে হামলা চালাইছে, তার উপরে মব করছে, মব কথা শেষ হয়েছে। বেইলি রোডে গেলে এখানে ডিএফপি আছে, ডিএফপিতে কয়েকজন চলচ্চিত্রকার যারা জুলাই নিয়ে সিনেমা বানাইছে তারা গেছে তাদের সেই সিনেমার যে টাকা, সেই পাওনা টাকা নিয়ে আসতে ছাত্রদলকে ডেকে এনে বিএনপির একটা তাদের উপরে হামলা করছে, তাদের মাথা ফাটাই দিছে, কান ফাটাই দিছে। আপনারা দেখেছেন যে কয়েকদিন আগে একটা মাজারে হামলা চালানো হয়েছে এবং সেখানে একজন ব্যক্তিকে তার শরীয়তের আকীদা কি, তিনি কোন বিশ্বাস পোষণ করেন, এটা ভিন্ন আলোচনা, এটা নিয়ে আমাদের আলেমরা আলোচনা করতে পারেন, আমরা এই আলোচনার জন্য যোগ্য ব্যক্তি নই। কিন্তু একজন ব্যক্তিকে আপনি এভাবে কোন রকমের বিচার ছাড়া, আদালত ছাড়া মেরে ফেলতে পারেন না, এটা একটা রাষ্ট্রের চরিত্র হইতে পারে না। ফলে সেরকম একটা লোককে মেরে ফেলা হয়েছে, একদম জলজন্ত একটা মানুষকে দুপুরের বেলা কুপায় মেরে ফেলা হয়েছে। গতকালকে গণঅভ্যুত্থানের একজন নেতা এবং নির্বাচিত সংসদ সদস্য যিনি সালাউদ্দিন আহমেদের কলিগ সহকর্মী, তার উপরে মব করা হয়েছে। আজ অব্দি স্বরাষ্ট্রমন্ত্রী এই ব্যাপারে কোনো কিছু বলেন নাই।